কেমিক্যাল আয়নাইজেশন দিয়ে আজকে শুরু করব। করেছিলাম দুই ধরনের টেকনিক, একটা হচ্ছে ইলেকট্রন আয়নাইজেশন আর একটা হচ্ছে কেমিক্যাল আয়নাইজেশন। তো দুইভাবে আমরা স্যাম্পল মলিকিউলকে আয়নাইজ করে ফ্র্যাগমেন্টেশন করতে পারি। ঠিক আছে, দুটো প্রসেসে যেটা হয় আসলে ইলেকট্রন বোম্বার্ডমেন্ট, ফার্স্ট ইলেকট্রন বোম্বার্ডমেন্ট দরকার হয়। একটা জায়গায় আমি কি করব, ইলেকট্রন ইম্প্যাক্টে কি করতে হবে, ডিরেক্টলি তোমার ইলেকট্রন বোম্বার্ডমেন্ট হবে। Recording in progress. ডিরেক্টলি একদম ইলেকট্রন বোম্বার্ডমেন্ট হবে তোমার হচ্ছে স্যাম্পলটাকে আমি গ্যাসিয়াস ফেজে নিব, লো প্রেসারে রাখবো। লো প্রেসারে রেখে আমি ওখানে ডিরেক্ট হাই এনার্জি ইলেকট্রন আমি বোম্বার্ডমেন্ট করব। আর কেমিক্যাল আয়নাইজেশন টেকনিক যেটা করা হয় সেটা হলো ফার্স্টে একটা ক্যারিয়ার গ্যাস, ঠিক আছে, একটা ক্যারিয়ার গ্যাস অথবা অনেক বইতে লেখা আছে রিয়াজেন্ট গ্যাস ইউজ করা হয়। সেই গ্যাসকে প্রথম স্টেপে ইলেকট্রন দিয়ে হাই এনার্জেটিক ইলেকট্রন দিয়ে বোম্বার্ডমেন্ট করে সেখানে কিছু আয়নস ফর্ম করানো হয়। ঠিক আছে, ক্যারিয়ার গ্যাসের মধ্যে কিছু আয়নস ফর্ম করানো হয়। সেই আয়নস গুলো পরে যে স্যাম্পল যে মলিকুল গুলো আমার আছে, স্যাম্পল যেটা আছে গ্যাসিয়াস ফেজে, সেই স্যাম্পলের সাথে ইন্টারাকশন করে। তাহলে আয়নের সাথে আমার মলিকুলের একটা ইন্টারাকশন হয়। আর আগেরটা প্রসেসে কি ছিল, ডিরেক্টলি তোমার হচ্ছে ইলেকট্রন দিয়ে আমি স্যাম্পলে অ্যাটাক করতাম, তাই তো? আচ্ছা, দুটার মধ্যে কিন্তু আমি দুটাতেই কিন্তু হাই এনার্জেটিক ইলেকট্রন ব্যবহার করছি। একটাতে তোমার হলো ডিরেক্টলি স্যাম্পলে ইলেকট্রন ইম্প্যাক্ট বা ইলেকট্রন আয়নাইজেশনের ক্ষেত্রে, আর কেমিক্যাল আয়নাইজেশনের ক্ষেত্রে কি করছি, আমি একটা ক্যারিয়ার গ্যাস, যেমন হতে পারে সেটা মিথেন অথবা অ্যামোনিয়া গ্যাস ইউজ করা হয়। এই গ্যাসগুলোকে ইলেকট্রন দিয়ে বোম্বার্ডমেন্ট করে বিভিন্ন আয়নস ফর্ম করানো হয়। এই যে এই আয়নস গুলোর মধ্যে কিন্তু একটা কাইনেটিক এনার্জি, পটেনশিয়াল এনার্জি কিন্তু থাকে, যেহেতু হাই ইলেকট্রিক এনার্জেটিক ইলেকট্রন কিন্তু ওদিকে অ্যাটাক করেছে, তাই না? যার কারণে ওই যে ক্যারিয়ার গ্যাস গুলো আছে, ক্যারিয়ার গ্যাসের মধ্যে একটা পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি থাকে। সেই এনার্জিটা নিয়ে আবার স্যাম্পল যে মলিকুলটা আছে, স্যাম্পল মলিকুলে অ্যাটাক করানো হয়। ঠিক আছে, তো এই কারণে আমার এই প্রসেসটাকে বলি হচ্ছে কেমিক্যাল আয়নাইজেশন। কেমিক্যাল দিয়ে আমি আয়নাইজেশনটা, স্যাম্পল মলিকুলার আয়নাইজেশনটা করছি। আচ্ছা, এই সিআই যে স্যাম্পল সবসময় লো কনসেন্ট্রেশনে থাকবে এবং লো প্রেসারে থাকবে। ঠিক আছে, is introduced into ionization chamber along with কি some of reagent gas অথবা ক্যারিয়ার গ্যাস। কালসির বইতে এবং তোমার হচ্ছে পাফের বইতে দুই জায়গায় দুই রকম কথা লেখা আছে। একটা জায়গায় রিয়েজেন্ট গ্যাস লেখা আছে, একটা জায়গায় লেখা আছে ক্যারিয়ার গ্যাস। আইসোবিউটেন, অ্যামোনিয়া, মিথেন। সাধারণত সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হলো মিথেন গ্যাস। ঠিক আছে, essentially all the ইলেকট্রন আয়নাইজেস মিথেন মলিকুলস। প্রথমে মিথেন মলিকুলের সাথে একটা বোম্বার্ডমেন্ট হয়। মিথেন মলিকুল যখন বোম্বার্ডমেন্ট গুলো হয় তখন মিথেন, তবে ছোট একটা মলিকুল, বিভিন্ন ভাবে সেটা ইলেকট্রন বের করে দিয়ে ভেঙে যায়। ঠিক আছে, আচ্ছা, আয়নাইজেস মিথেন মলিকুলস রাদার দেন স্যাম্পল মলিকুলস। খেয়াল করো, স্যাম্পলের সাথে ইন্টারাকশন ইলেকট্রনের না হয়ে, ডিরেক্ট ইন্টারাকশন না হয়ে, যেটা ইলেকট্রন আয়নাইজেশনে ছিল, সেখানে কি হচ্ছে, মিথেন মলিকুল, যেটাকে আমরা ক্যারিয়ার গ্যাস বলছি, ক্যারিয়ার গ্যাস সাথে ইলেকট্রনের ইন্টারাকশনটা হচ্ছে। ওয়ান্স দ্য মিথেন মলিকুলস আর আয়নাইজড, ঠিক আছে, যখন মিথেন মলিকুলের সাথে আয়নাইজড হয়ে যাবে কলিশনের পরে, তখন কি হবে, বিভিন্ন ধরনের আয়ন তৈরি হবে। CH5+, C2H5+, C3H5+, এরকম কিছু ক্যাটায়নস তৈরি হয় আয়নাইজেশন চেম্বারে। ঠিক আছে, এই ধরনের ক্যাটায়ন গুলো কি করে, খুব ইজিলি একটা প্রোটন দিয়ে দিতে পারে। ঠিক আছে, তাহলে CH5+ যদি তোমার হচ্ছে একটা প্রোটন দিয়ে দেয়, তাহলে আমরা কি পাবো, মিথেন গ্যাস প্লাস একটা H+। এই কারণে কি বলা হচ্ছে, দিস আয়ন অ্যাক্ট অ্যাজ স্ট্রং ব্রনস্টেড অ্যাসিড। ব্রনস্টেড অ্যাসিডের সংজ্ঞা কি ছিল, যে খুব সহজেই একটা প্রোটন দান করতে পারে। তো এই যে আয়নস গুলো ব্রনস্টেড অ্যাসিডের মতো আচরণ করে।
8 proton and can react with sample molecules. ঠিক আছে, তো কি করে স্যাম্পল মলিকুলের সাথে রিঅ্যাকশন করে করসপন্ডিং কনজুগেট বেস তৈরি করে। ঠিক আছে, করসপন্ডিং কনজুগেট বেস তৈরি করে। তাহলে এই প্রোটন গুলো কি করে আবার স্যাম্পল মলিকুলের সাথে যুক্ত হয়ে যায়। ঠিক আছে, কারণ সে প্রোটন দিচ্ছে ব্রনস্টেড অ্যাসিড, এই প্রোটন যখন সে গ্রহণ মানে একসেপ্ট করবে স্যাম্পল মলিকুল গুলো, তখন কি হচ্ছে স্যাম্পল মলিকুল যখন প্রোটনটা একসেপ্ট করছে তখন কি বেস হিসেবে কাজ করছে না, আবার এই অ্যাসিডটা করসপন্ডিং বেসে কনজুগেট বেসে। এখানে একটা স্যাম্পল রিঅ্যাকশন দেখো, মিথেন মলিকুলকে ইলেকট্রন দিয়ে অ্যাটাক করলো, একটা মলিকুলার আয়ন তৈরি হলো, তাই তো দুটো ইলেকট্রন এখানে বের হয়ে গেল। এই যে মলিকুলার আয়নটা আরেকটা মিথেন মলিকুলের সাথে ইন্টারঅ্যাকশন করে কি হবে, এখান থেকে একটা প্রোটন নিয়ে নিচ্ছে আর মিথাইল রেডিকালটা বের হয়ে যাচ্ছে, এখান থেকে প্রোটনটা বের হয়ে যাচ্ছে আর এখান থেকে মিথাইল রেডিকালটা থেকে যাচ্ছে। ঠিক আছে, এই মিথাইল আয়নটা আবার কি করছে দেখো, CH3+ যেটা তৈরি হবে CH5+ CH3+, যেটা আবার মিথেনের সাথে যুক্ত হবে, যুক্ত করে C2H5+ আবার H2। ঠিক আছে, মানে এই আয়নস গুলো আমার আয়নাইজেশন চেম্বারে তৈরি হচ্ছে। ঠিক আছে, এখন মনে করো এমটা হচ্ছে আমার স্যাম্পল মলিকুলের সাথে তোমার এই আয়ন অথবা এই আয়ন, এই দুইটা আয়নের যে কোনো একটা আয়ন যখন ইন্টারাকশনে যাবে তখন এখানে এটা কিন্তু তার পটেনশিয়াল এনার্জিও হাই থাকবে বা কাইনেটিক এনার্জিও হাই থাকবে, প্লাস সে একটা ব্রনস্টেড অ্যাসিড হিসেবে কাজ করবে, খুব সহজে একটা প্রোটন দিয়ে দিতে পারে। যদি দিয়ে দেয় তাহলে কি হবে, এই স্যাম্পল মলিকুলের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে ওভারঅল একটা আয়ন ফর্ম করবে এবং এটা করসপন্ডিং কনজুগেট বেসে চলে যাবে। ঠিক আছে, একইভাবে এই আয়নটা কাজ করতে পারে অথবা এই আয়নটা মলিকুলের সাথে রিঅ্যাকশন করতে পারে। রিঅ্যাকশন করলে কি হবে, একই একটা আয়ন তৈরি করতে পারে, এটাকে আমার বলি হচ্ছে কোয়াসিমলিকুলার আয়ন। ঠিক আছে, স্যাম্পল মলিকুলের সাথে যখন একটা প্রোটন অ্যাড হয় তখন এটার নাম হয় হচ্ছে কোয়াসিমলিকুলার আয়ন। ঠিক আছে, এবং করসপন্ডিং যে তোমার নিউট্রন মলিকুলটা বের হয়ে যায়। তো কেমিক্যাল আয়নাইজেশনের ক্ষেত্রে দেখো আমরা কিন্তু স্যাম্পল মলিকুলের সাথে ডিরেক্টলি কোনো ইলেকট্রনের ইন্টারাকশন করছি না, একটা কেমিক্যালের ইন্টারাকশন করছে, এই কারণে এই প্রসেসটার নাম হলো কেমিক্যাল আয়নাইজেশন। আচ্ছা, আমরা ইআই অথবা সিআই টেকনিক যেটাই বলো না কেন, সেটা কেন আসলে এনাফ হচ্ছে না। হ্যাঁ, ইআই এবং সিআই টেকনিক হওয়ার পরেও কিন্তু আমাদের অনেকগুলো টেকনিক ফলো করা হয়। ফার্স্ট একটা বোম্বার্ডমেন্ট, মাল্টি টেকনিক, ম্যাট্রিক্স অ্যাসিস্টেড, লেজার ডিসরপশন আয়নাইজেশন টেকনিক, এই টেকনিকটা টফ এমএস ইউজ করা হয়। ঠিক আছে, এগুলো তোমার হচ্ছে ইয়াটার দরকার কি আসলে, কেন ইআই সিআই থাকার পরেও আমরা এই টেকনিক গুলোতে যাচ্ছি। আচ্ছা, স্যাম্পল মাস্ট বি ইন গ্যাসিয়াস ফেজ। সিআই টেকনিকে খেয়াল করো, এখানে তোমার আমরা সিআই টেকনিকে কেন যাচ্ছি, যখন স্যাম্পল মলিকুলে আমরা হাই এনার্জেটিক ইলেকট্রন দিয়ে আঘাত করছি তখন কি হচ্ছে, মলিকুলের যে মলিকুলার আয়ন পিক, হ্যাঁ আমাদের যে M+ডট আসার কথা, এটার পার্সেন্টেজটা খুব কম হয়। কারণ কি, আমি যেটা বারবার বলছি 70 ইলেকট্রন ভোল্ট যখন ইউজ করা হচ্ছে, এটা পটেনশিয়াল এনার্জি অনেক হাই হচ্ছে, কাইনেটিক এনার্জি পটেনশিয়াল এনার্জি এটা খুব দ্রুত ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে, তাই তো। খুব এই পর্যায়ে, এই মলিকুলার আয়ন পর্যায়ে খুব বেশিক্ষণ স্থায়ী থাকতে পারে না, যার কারণে এই আয়নটার পার্সেন্টেজ অনেক কম হয়। আমি মলিকুলার আয়নের পার্সেন্টেজটা বের করতে পারি না, পুরো মলিকুলার ওভারঅল M/Z এর মানটা কিন্তু আমি বের করতে পারি না। ঠিক আছে, এটা একটা প্রবলেম ইআই টেকনিকে, যার কারণে আমি সিআই টেকনিকে আসলাম, যেখানে আমি হাই এনার্জেটিক ইলেকট্রন দিয়ে সরাসরি বোম্বার্ডমেন্ট না করে আমি একটা কেমিক্যাল আয়ন তৈরি করেছি, এটা ক্যারিয়ার গ্যাস ইউজ করে, যাতে করে পটেনশিয়াল এনার্জি কিছুটা কম হয়। ঠিক আছে, এই ইলেকট্রনের যে পটেনশিয়াল এনার্জি কিংবা কাইনেটিক এনার্জি এই আয়নের সাথে কিন্তু সেটার থেকে অবশ্যই অনেক কম হবে, কারণ এই এনার্জি দিয়ে কিন্তু তোমার এই রিঅ্যাকশন গুলো সে ফলো করবে, রিঅ্যাকশন ফলো করে এসে দাও এনার্জি যখন কমে যাবে তখন সে স্যাম্পল মলিকুলকে বোম্বার্ডমেন্ট করছে। তো যার কারণে সিআই টেকনিকের ক্ষেত্রে আমরা মলিকুলার আয়নের পার্সেন্টেজটা কিছুটা হলেও বাড়াতে পারছি। ঠিক আছে, এই কারণে ইআই থেকে সিআই তে আসা। তারপরেও সিআই টেকনিক ইভেন নট
কি এনাফ। কেন হচ্ছে না? কারণ আমার সিআই টেকনিকেও কিন্তু একইভাবে ক্যারিয়ার গ্যাসটাকে আয়নাইজেশন করার পরেও কিন্তু আমার স্যাম্পল মলিকুলটাকে গ্যাস ফেজে নিতে হবে। ঠিক আছে, তো এই গ্যাসের ফেজে নিয়ে যাওয়া যে কোনো স্যাম্পলকে কিন্তু গ্যাসের ফেজে নিয়ে যাওয়া যায় না, তাই না? তো এই কারণে একটা ডিমেরিটস নট ফর নন ভোলাটাইল অর থার্মালি আনস্টেবল কম্পাউন্ড। অনেক সময় কি হয়, তোমার হচ্ছে থার্মালি আনস্টেবল মানে বেশি হিট দিলে সেই কম্পাউন্ডটা ভেঙে যায়। ঠিক আছে, তো এক্ষেত্রে আমার এই এই ডিআরসিআই টেকনিকটা ফলো করা যাচ্ছে না। তো এই যে প্রবলেমগুলো আমরা সলভ করতে পারি কি কি টেকনিক দিয়ে? ফ্যাপ টেকনিক, মাল্টি টেকনিক, টফ এমএস টেকনিক, এই তিনটা টেকনিক দিয়ে আমরা হচ্ছে এইগুলো প্রবলেম সলভ করতে পারি। আচ্ছা, প্রশ্ন এরকম অনেক সময় আসে ইআই এবং সিআই টেকনিকের ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এটা পড়ে নিবে তোমরা। ডিফারেন্সিয়েশন হার্ড এন্ড সফট আয়নাইজেশন টেকনিক। হার্ড আয়নাইজেশন টেকনিক সেটাকেই বলে যেখানে আমি ডিরেক্ট ইলেকট্রন দিয়ে বোম্বার্ডমেন্ট করি। আর সফট আয়নাইজেশন এটা হচ্ছে তোমার ইআই। আর সিআই টেকনিকটা কি? যেখানে আমি ক্যারিয়ার গ্যাস ইউজ করি, আমি ডিরেক্ট ইলেকট্রন ব্যবহার করছি না, সেটাকে বলা হয় হলো সফট আয়নাইজেশন টেকনিক। এটা তোমরা বই ঘাটাঘাটি করে পড়াশোনা করে এই দুইটা ডিফারেন্সিয়েশন অবশ্যই রেডি করে পড়ে নিবে। ফার্স্ট একটা বোম্বার্ডমেন্ট চলে যাচ্ছি, এফএবি ফ্যাপ টেকনিক। ঠিক আছে, আচ্ছা, ফার্স্ট অ্যাটম বোম্বার্ডমেন্ট আমার কখন করা হয়? যখন আমি তোমার হচ্ছে সাধারণত পলিমার মলিকুলস ইউজ করবো। ঠিক আছে, পলিমার মলিকুলস এর ফ্র্যাগমেন্টেশন যখন আমার মলিকুলার ওয়েট বের করতে হবে তখন এই ফার্স্ট অ্যাটম বোম্বার্ডমেন্ট টেকনিকটা ইউজ করা হয়। পোলার মলিকুলস সাচ এস পেপটাইডস, প্রোটিন মলিকুলস উইথ মলিকুলার ওয়েট আপ টু 10,000 ডালটনস। ঠিক আছে, এই যে তোমার এই ওয়েটের মধ্যে যে পেপটাইড গুলো পড়ে সেগুলোকে অ্যানালাইজ করা যায় তোমার হচ্ছে সফট টেকনিক, সফট আয়নাইজেশন টেকনিক, যেটাকে আমরা বলছি। তার মানে ফার্স্ট অ্যাটম বোম্বার্ডমেন্টটাও হলো এক ধরনের সফট আয়নাইজেশন টেকনিক, যেখানে আমি ডিরেক্টলি কোনো ইলেকট্রন স্যাম্পল মলিকুলের উপর অ্যাপ্লাই করব না। ঠিক আছে, স্যাম্পল যে মলিকুল পেপটাইড আমার আছে সেখানে আমি ডিরেক্ট ইলেকট্রন, হাই এনার্জেটিক ইলেকট্রন ইউজ করব না, আমি মাঝখানে একটা ক্যারিয়ার গ্যাস অবশ্যই ব্যবহার করব। তো ফার্স্ট অ্যাটম বোম্বার্ডমেন্টের ক্ষেত্রে অ্যাটম, খেয়াল করো, ফার্স্ট অ্যাটম, আমি ফার্স্ট অ্যাটম বোম্বার্ডমেন্ট কথাটা বলাই আছে। একটা অ্যাটম আমি নিব, যে অ্যাটমকে আমি কাইনেটিক এনার্জি দিয়ে সেই অ্যাটমটা দিয়ে পরে আমি স্যাম্পল মলিকুলে তোমার হচ্ছে অ্যাটাক করাবো। ঠিক আছে, তো এই ক্ষেত্রে সাধারণত নেওয়া হচ্ছে তোমার যে বলে এগুলোকে ক্রিপ্টন, জেনন, রেডন, এগুলোকে যেন কি ধরনের মেটাল বলে? নোবেল গ্যাস, নোবেল গ্যাস, ইনার্ট গ্যাস, ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস। এই যে তোমার অ্যাটম গুলো আছে এরা ইউজ করা হয়, এদেরকে ইউজ করা হয়। ঠিক আছে, জেনন সাধারণত কমন, কিছু কিছু ক্ষেত্রে মনে হয় আরো কোনো কোনো অ্যাটম ইউজ করা হয়। তো জেনন সবচেয়ে কমন। জেনন যে ইনার্ট গ্যাস অ্যাটম গুলো আছে, ইনার্ট অ্যাটম গুলোকে কি করা হয়? গতিশীল করা হয়। গতিশীল করতে গেলেই আমার তখন ইলেকট্রন লাগবে। তো সেক্ষেত্রে আমরা কি বলছি যে আমি এটা কিন্তু একটা সফট আয়নাইজেশন টেকনিক, যেখানে আমি ডিরেক্টলি ইলেকট্রন দিয়ে বোম্বার্ডমেন্ট স্যাম্পলকে করছি না, বাট আমি মাঝখানে একটা ক্যারিয়ার গ্যাস ইউজ করছি। ফার্স্ট অ্যাটম বোম্বার্ডমেন্ট ক্ষেত্রে দ্য বোম্বার্ডিং বিম কনসিস্ট অফ জেনন, হিলিয়াম অথবা আর্গন। হ্যাঁ, জেনন, হিলিয়াম, আর্গন, কিন্তু ট্রেডিশনাল ইউজ করা হয় হচ্ছে জেনন। অ্যাটম অফ হাই ট্রানজিশনাল এনার্জি, তার মানে কি? তোমার হচ্ছে ট্রানজিশন করতে পারে, মানে হচ্ছে কাইনেটিক এনার্জি থাকবে। এই কাইনেটিক এনার্জিটা আসবে হলো ইলেকট্রন থেকে। আচ্ছা, হাই এনার্জেটিক ইলেকট্রন থেকে। The beam is produced by first ionization xenon atoms with electrons to give xenon radical cations. তার মানে কি হয়? xenon-এর লাস্ট ভ্যালেন্স শেল থেকে তোমার একটা ইলেকট্রন বের হয়ে যায়, ওই যেটাকে আমরা বলছি আয়োনাইজেশন এনার্জি, তাই তো? আয়োনাইজেশন এনার্জি তো অবশ্যই যে আমি ইলেকট্রনটা এনার্জেটিক ইলেকট্রন দিব তার চেয়েও বেশি থাকবে। তো আয়োনাইজেশন এনার্জি চলে যাওয়ার পরে একটা ইলেকট্রন লাস্ট শেল থেকে বের হয়ে গেল, কি তৈরি হলো? এই মলিকুলার আয়নটা তৈরি হলো। ঠিক আছে, জেনন রেডিকাল ক্যাটায়ন। মলিকুলার আয়ন আমি বলতে পারছি না এই কারণে, এটা কিন্তু জেনন কিন্তু একটা অ্যাটম, তাই না? এই জন্য কি বলছেন? রেডিকাল, একটা রেডিকাল প্লাস ক্যাটায়ন, জেনন রেডিকাল ক্যাটায়ন তৈরি হচ্ছে। জেনন রেডিকাল ক্যাটায়নটাকে পরে কি করছে? দ্য রেডিকাল ক্যাটায়ন আর এক্সিলারেটেড টু 6 থেকে 10 ইলেকট্রন ভোল্ট। খেয়াল করো, আমরা যেখানে
আমরা যেখানে ইলেকট্রন আয়নাইজেশন টেকনিকে 70 ইলেকট্রন ভোল্ট দিয়ে ডিরেক্টলি অ্যাটাক করা হয়, এখানে আমি এক্সিলারেটেড করছি হচ্ছে 6 থেকে 10 ইলেকট্রন ভোল্টের মধ্যে, ঠিক আছে, টু গিভ রেডিকাল ক্যাটায়ন্স অফ হাই ট্রানজিশনাল এনার্জি। মানে এই যে তোমার ইয়াগুলো তৈরি হলো, রেডিকাল ক্যাটায়ন গুলো তৈরি হলো, এটাকে আবার কিছুটা কাইনেটিক এনার্জি দেওয়ার জন্য কাইনেটিক এনার্জির রেঞ্জ থাকবে হচ্ছে 6 থেকে 10 ইলেকট্রন ভোল্ট। এরকম একটা ইলেকট্রিক ফিল্ডে নেওয়া হয় যাতে তার কাইনেটিক এনার্জিটা 6 থেকে 10 এর মধ্যে থাকে। হ্যাঁ, এটাকে বলছে হাই ট্রানজিশনাল এনার্জি। যখন ট্রানজিশনাল এনার্জি কিংবা কাইনেটিক এনার্জি সে অ্যাকুয়ার করবে, তখন তাদের সাইনটা হবে হচ্ছে এরকম, জেনন রেডিকাল ক্যাটায়ন, যার একটা ট্রানজিশনাল এনার্জি কিংবা একটা কাইনেটিক এনার্জি থাকবে, ঠিক আছে। এভাবে করে প্রকাশ করা হয়। প্রথমে আমি কি করলাম, জেননের সাথে ইলেকট্রন বোম্বার্ডমেন্ট করে একটা রেডিকাল ক্যাটায়ন তৈরি করলাম। আচ্ছা, আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, দেখো রেডিকাল ক্যাটায়ন দেখো আমি নিচে দিয়েছি, তাই না, পাশাপাশি। আপনি পাশাপাশি হবে না, কিন্তু উপরে হবে উপরে এবং পাশে, উপরে ডান পাশে উপরে কর্নারে, ঠিক আছে, রেডিকাল ক্যাটায়নটা পাশাপাশি হবে, এভাবে হবে সাইনটা। তো আমি কি করছি, এই রেডিকাল ক্যাটায়নটা তৈরি করার পরে 6 থেকে 10 ইলেকট্রন ভোল্টের মধ্যে আমি এটা কাইনেটিক এনার্জিটা রাখছি। আচ্ছা, এই এই যে তোমার ইলেকট্রনটা আছে, এটা আবার কি, ডিউরিং দিস প্যাসেজ দ্য চার্জড হাই এনার্জি জেনন কি করবে, এই চার্জ, হ্যাঁ, এটা চার্জ হাই এনার্জি জেনন obtain electrons from the atoms to become high energy xenon atoms। তার মানে কি, এখানে আরেকটা xenon অ্যাটমের সাথে ইন্টারঅ্যাকশন হয়, ইন্টারঅ্যাকশন হলে তোমার এই ইলেকট্রন সে গ্রহণ করে শুধু কি করে, হাই এনার্জি xenon অ্যাটমে তৈরি হয়। আমি তোমাদের বিকাশ রিঅ্যাকশনে দেখাচ্ছি। আচ্ছা, এখানে যেটা হয়, এই যে তোমার xenon রেডিকাল ক্যাটায়ন, xenon রেডিকাল ক্যাটায়নকে আমি এক্সিলারেট করে xenon রেডিকাল ক্যাটায়ন, এক্সিলারেটেড xenon রেডিকাল ক্যাটায়ন তৈরি করলাম। এই যে এক্সিলারেটেড xenon রেডিকাল ক্যাটায়নটা আছে, সেটা আবার নিউট্রাল একটা xenon অ্যাটমের সাথে ইন্টারঅ্যাকশন করে এই চার্জটা ট্রান্সফার করবে, চার্জ এবং রেডিকালটা ট্রান্সফার করবে, এটা অবশ্যই উপরে হবে, খেয়াল করো। এবং শুধুমাত্র এক্সিলারেটেড একটা অ্যাটম আমি তৈরি করি। ফার্স্ট অ্যাটম বোম্বার্ডমেন্টের ক্ষেত্রে কি হয়, কোনো আয়নস দিয়ে বোম্বার্ডমেন্ট করা হয় না, ফার্স্ট অ্যাটম দিয়ে বোম্বার্ডমেন্ট করা হয়, ঠিক আছে। আমরা কিন্তু কেমিক্যাল আয়নাইজেশন টেকনিকে আমরা যেটা দেখেছি, ফার্স্ট আয়ন দিয়ে স্যাম্পলকে বোম্বার্ডমেন্ট করা হয়, ঠিক আছে। আর এই ফার্স্ট এসএফবি টেকনিকের ক্ষেত্রে কি করা হয়, প্রথমে ফার্স্ট আয়ন তৈরি করা হয়, ফার্স্ট আয়ন থেকে ফার্স্ট অ্যাটম তৈরি করা হয়, সেই ফার্স্ট অ্যাটম বোম্বার্ডমেন্টটাই হলো আসলে এই যে এফএপি টেকনিক, ঠিক আছে। আচ্ছা, এরপর কি করা হয়, আমার যে স্যাম্পল মলিকুলটা আছে, স্যাম্পল মলিকুলটাকে একটা ভিসকাস একটা সলভেন্ট অথবা ম্যাট্রিক্স সাধারণত বলে, ঠিক আছে, তো পলিমার এক ধরনের পলিমার থাকে, ঠিক আছে, ম্যাট্রিক্স কম্পাউন্ডের মধ্যে ডিজলভ করানো হয়, ঠিক আছে। যে আমি যে পলিমারটা নিব, যে পেপটাইড মলিকুল, ডিএনএ মলিকুল, এই মলিকুলগুলোকে ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্সের তোমার ইয়া থাকে হচ্ছে তোমার পলিস্টাইরিন অথবা গ্লাইকলের একটা জেলি টাইপ একটা কম্পাউন্ড থাকে ম্যাট্রিক্সের মতো। তো এই ম্যাট্রিক্সে ডিজলভ করিয়ে তোমার হচ্ছে এই যে হাই এনার্জি জেনন অ্যাটম গুলো আছে সেগুলো দিয়ে বোম্বার্ডমেন্ট করা হয়, ঠিক আছে, বোম্বার্ডমেন্ট করা হয়। এখন আমার টার্গেট হচ্ছে যে আমি এই মলিকুলের যেহেতু পেপটাইড অ্যাটম, আমি চাচ্ছি না যে খুব হাই এনার্জিটা দিয়ে মলিকুলটা পুরো ভেঙে চলে যাক, তাহলে আমি আসলে বের করাটা খুব কঠিন, তাই না। খেয়াল করো, একটার পর একটা প্রোটিন মলিকুল যদি পাশাপাশি যুক্ত থাকে এবং এখানে যদি আবার ব্রাঞ্চ থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রোটিন মলিকুল গুলোকে যদি তুমি খুব হাই এনার্জি ইলেকট্রন দিয়ে বোম্বার্ডমেন্ট করো, তাহলে যেখানে সেখানে ফ্র্যাগমেন্টেশন হবে। ফ্র্যাগমেন্টেশন হওয়ার পরে এইটাকে জোড়া লাগিয়ে আমার পুরো মলিকুলটাকে বের করে আনা কিন্তু কষ্টের, তাই তো। যার কারণে কি করা হয়, এই ধরনের পলিমার মলিকুল গুলোকে ম্যাট্রিক্সে ডিজলভ করানো হয়। ম্যাট্রিক্সে ডিজলভ করলে যেটা হয় যে এই যে জেনন অ্যাটমটা আছে, ফার্স্ট জেনন অ্যাটমটা আছে, এই ওর কিন্তু একটা কি আছে, কাইনেটিক এনার্জি আছে, মানে ও কিন্তু হিট করার ক্ষমতা আছে। তো যখন আমি একটা ম্যাট্রিক্স সহ স্যাম্পলটাকে ডিজলভ করে রাখবো, তখন কি হবে, জেনন অ্যাটম গুলো প্রথমে ম্যাট্রিক্সের সাথে একটা ইন্টারঅ্যাকশন হবে,
ম্যাট্রিক্সের সাথে ইন্টারাকশন হলে কিছুটা এনার্জি কিন্তু ম্যাট্রিক্সের সাথে সে লস করবে। লস করার পরে ভিতরে যে ডিজলভ অবস্থায় যে স্যাম্পল মলিকুলটা আছে, তারপর সেই স্যাম্পল মলিকুলকে গিয়ে সে হিট করবে, এনার্জিটা তারপরে স্যাম্পল মলিকুলে যাবে। যার কারণে কি হবে, এনার্জিটা আস্তে আস্তে আসলে কিছুটা কম হয়ে স্যাম্পল মলিকুলের মধ্যে যাচ্ছে এবং কি হয়, একটা মানে ওয়ান বাই ওয়ান, পার্ট বাই পার্ট একটা ফ্র্যাগমেন্টেশন হয়। ঠিক আছে, ফ্র্যাগমেন্টেশনটা খুব এক্সটেন্সিভ হয় না, খুব মানে কি বলে এটাকে, সিরিয়ালি একটার পর একটা মলিকুল আস্তে আস্তে ভাঙতে থাকে। ঠিক আছে, যার কারণে আমি এখানে কি করছি, ম্যাট্রিক্সে ডিসলভ করে নিচ্ছি। আমরা কিন্তু এখানে ভোলাটাইল করার কোনো দরকার হচ্ছে না। দেখো খেয়াল করো, আমার কিন্তু এখানে কিন্তু ভোলাটাইল করা, প্রেসার লো রাখার কোনো প্রয়োজন পড়ছে না। আমি কিন্তু ডিরেক্টলি এখানে শুধুমাত্র একটা ভিসকাস সলভেন্ট, ভিসকাস সলভেন্ট বলতে কি বোঝায়, যার ভিসকোসিটি অনেক বেশি, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার আঠালো টাইপের একটা সলভেন্টের মধ্যে ডিজলভ করে গ্লাইকল, স্টাইরিন অক্সাইড, এই ধরনের কিছু পলিমার মলিকুল থাকে, সেখানে ডিজলভ করে তারপর হলো তোমার পলিমারটাকে ডিজলভ করে তারপর তোমার এক্সাম অ্যাটম দিয়ে বোম্বার্ডমেন্ট করা হয়। একটু পড়ে দেখো, and the compound is ionized by the high energy beam of xenon atom. এই যে হাই এনার্জি বিম অফ xenon atom, এটা দিয়ে আসলে তোমার ম্যাট্রিক্স সহ যে স্যাম্পলটা আছে সেখানে বোম্বার্ডমেন্ট করা হয়। Ionization by transitional energy minimizes the amount of vibrational excitation and this results in this destruction of the ionized molecule. তার মানে কি, ফ্র্যাগমেন্টেশনটা অনেক ছোট ছোট হয়, খুব কম হয় ফ্র্যাগমেন্টেশন, এক্সটেন্সিভ মানে তোমার যেখানে সেখানে ভেঙে যাচ্ছে ইআই টেকনিকের মতো সেরকমটা আসলে হয় না। The polar solvent promotes ionization and allows diffusion of fresh sample to the surface. আচ্ছা, পোলার সলভেন্ট যখন আমি নিচ্ছি, যে গ্লাইকল অথবা স্টাইরিন অক্সাইডে বর্ণনা করা, এটা কিন্তু পোলার সলভেন্ট। পোলার সলভেন্টটা কি করে আমি এখানে একটু দেখাবো তোমাদের। পোলার সলভেন্ট থাকার কারণে তোমার হচ্ছে যে তোমার যে পলিমার মলিকুলটা আছে, পলিমার মলিকুলটা কি হয়, সারফেসে আসে আবার ভিতরে থাকে, যার কারণে স্যাম্পল সাথে ডিরেক্টলি কিন্তু আসলে ইন্টারাকশন কিন্তু xenon অ্যাটমের কিন্তু হয় না। প্রথমে কিন্তু আগে যাই হচ্ছে ম্যাট্রিক্স সাথে ইন্টারাকশনটা হয়, ইন্টারাকশন হওয়ার পরে তারপর হলো মলিকুলটা আস্তে আস্তে যখন সামনের দিকে আসে তখন তোমার হচ্ছে মলিকুলটা ওয়ান বাই ওয়ান ফ্র্যাগমেন্টেড হয়, পার্ট বাই পার্ট আর কি। Thus, ions are produced which last for 20 to 30 minutes in contrast of a few seconds of ions produced in solid sample. মানে হচ্ছে আমাদের যে আমরা যে ইআই টেকনিকে পড়েছি, হ্যাঁ, প্রত্যেকটা আয়নের অ্যাবান্ডেন্স কিংবা তোমার হচ্ছে লাইফ টাইম কিন্তু অনেক কম থাকে, ওরা কিন্তু দ্রুত আরেকটা ফ্র্যাগমেন্টেড আয়নে চলে যায়। কিন্তু এখানে যেটা হয়, এখানে তোমার হচ্ছে যেটা ম্যাট্রিক্স থাকে, ম্যাট্রিক্সের মধ্যে সে আয়নটা তৈরি হয়ে সে কিন্তু ম্যাট্রিক্সের মধ্যে আবার ছড়িয়ে যায় আয়নসটা। ঠিক আছে, এখানে যখন ফার্স্ট অ্যাটমটা আসে তখন কি হয়, ম্যাট্রিক্সে আঘাত করছে, স্যাম্পলে, এখানে স্যাম্পলে গিয়ে হিট করছে, স্যাম্পল যখন আয়নস তৈরি হচ্ছে, আয়নসটার লাইফ টাইমটা বেশি হয়, সে ম্যাট্রিক্সে আবার কি পোলার হওয়ার কারণে ম্যাট্রিক্সে সে আবার ডিজলভ হয়ে যায়, যার কারণে আয়নটার লাইফ টাইমটা বেশি হয়, অনেকক্ষণ ধরে তোমার আয়নের ওই ম্যাট্রিক্সের মধ্যে স্টে করতে পারে। ঠিক আছে, যার কারণে আমরা আয়নের অ্যাবান্ডেন্স, তারপর মলিকুলার আয়নের অ্যাবান্ডেন্সটা আমাদের পার্সেন্টেজটা কিন্তু অনেক ইআই টেকনিকের তুলনায় অনেক বেশি আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ফার্স্ট অ্যাটম বোম্বার্ডমেন্টের, এটা তোমার আসলে বইতে পাইনি, এটা মনে হয় কার্ড থেকে নেওয়া ছিল। আচ্ছা, যেটা করা হয় দেখো, ফার্স্ট অ্যাটম গান, ফার্স্ট অ্যাটম গান দিয়ে, ফার্স্ট অ্যাটম গান তার মানে হচ্ছে তোমার যেই চেম্বারটাতে আমার ফার্স্ট অ্যাটম এক্সিলারেটেড xenon অ্যাটম তৈরি করা হয়। ঠিক আছে, এই চেম্বারে তোমার কিন্তু এর আগে কিন্তু আমার দেখো আয়নাইজেশন চেম্বার শুধু থাকবে এখানে, আমি কিন্তু xenon অ্যাটমটাকে ফার্স্ট আমি আয়নাইজ করবো, তাই তো, প্লাস ডট তৈরি করবো, তারপর আমি এখানে এক্সিলারেটেড করবো, একটা নির্দিষ্ট ইলেকট্রিক ফিল্ডে দিয়ে আমি এক্সিলারেটেড করবো। এক্সিলারেটেড করার পরে এখান থেকে আমি আবার নিউট্রাল ফার্স্ট অ্যাটম তৈরি করব। এই ফার্স্ট অ্যাটম গুলোর যে চেম্বারে থাকবে সেটাকে আমার নাম বলছি ফার্স্ট অ্যাটম গান। এই গান দিয়ে তোমার স্যাম্পল প্লাস ম্যাট্রিক্সে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার হচ্ছে
যেন তোমার হচ্ছে যে জেনন অ্যাটম গুলো ম্যাট্রিক্সের সাথে যে ইনসিডেন্ট হবে সেই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট হবে হলো তোমার 90 ডিগ্রি, এরকম করে সেট করা থাকে। এবং যে যখন এই ফার্স্ট অ্যাটম গুলো জেনন অ্যাটম গুলো যখন হিট করে স্যাম্পল এবং ম্যাট্রিক্সে, তখন কি করছে, তখন এই যে মনে করো একটা স্যাম্পলের অ্যাঙ্গেল করে থাকে, ঠিক আছে। এখানে তোমার মনে করো যে তোমার পলিমার মলিকুলসটা এখানে স্যাম্পল ডিজলভ অবস্থায় থাকে, এখানে কিন্তু স্যাম্পলটাকে আমার ভোলাটাইল ফেজে নেওয়ার কোনো দরকার হচ্ছে না। এখানে যখন হিট করবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন হিট করবে, এখানে যে আয়ন প্রডিউস হবে কন্টিনিউয়াস হিটের কারণে আয়নস গুলো সারফেস থেকে আস্তে আস্তে কি হয়, বের হয়ে যায়, ঠিক আছে। আয়নস যখন বের হয়ে যাবে, তারপর এখানে কি একটা অ্যানালাইজার টিউব থাকবে, অ্যানালাইজার টিউবের মাধ্যমে মাস অ্যানালাইজারে গিয়ে পৌঁছাবে, ঠিক আছে। মাস অ্যানালাইজার গিয়ে পৌঁছাবে এই আয়নস বিম গুলো। এখানকার প্রসেসটা আবার একই রকম, যে আয়নস যে তৈরি হচ্ছে তার M/Z অনুযায়ী ম্যাগনেটিক ফিল্ডে ডেভিয়েটেড হয়ে তোমার মাস ডিটেক্টরে গিয়ে রিড করবে যে কোন আয়নের পার্সেন্টেজ কতটুকু এবং কোন আয়নের ভর কতটুকু। এখান থেকে এভাবে করে ফার্স্ট অ্যাটমের মাধ্যমে আমি স্যাম্পলকে অ্যানালাইজ করতে পারি, ঠিক আছে। The intense activity at the surface of the sample produces neutral sample ion from the matrix. Only the ions are excited toward the mass analyzer. আমরা আগে জানি শুধুমাত্র আয়নস গুলো তোমার মাস অ্যানালাইজারে যাবে এবং ম্যাগনেটিক ফিল্ডার ডেভিয়েটেড হবে, কিন্তু যদি কোনো রেডিক্যাল কিংবা নেগেটিভ আয়ন প্রডিউস হয় সেটা ক্ষেত্রে কিন্তু যাবে না। আচ্ছা, এখানে অ্যাডাপ্টের কথা বলা হয়েছে। যদি আমরা এখানে জেনন অ্যাটম ইউজ না করে একটা ক্যারিয়ার গ্যাস হিসেবে তোমার অন্য কোনো স্যাম্পল মলিকুল ইউজ করতাম, অন্য কোনো ক্যারিয়ার গ্যাস ইউজ করতাম, সেক্ষেত্রে আবার কি হতো যে M+H তৈরি হতো, যেটা কোয়াসি মলিকুলার আয়ন তৈরি হয়, সেটাও কিন্তু আমরা মাস অ্যানালাইজারে পেতে পারতাম, ঠিক আছে, যেহেতু আয়ন তৈরি হচ্ছে। কিন্তু তৈরি হয় সেটা কিন্তু আমরা মাস অ্যানালাইজারে পাই, ঠিক আছে। আচ্ছা, ফ্যাট টেকনিকটা তোমরা কিন্তু কোনো বইটা ভালোভাবে পাবে না, ঠিক আছে। একটু ইন্টারনেট ঘাটাঘাটি করতে হবে তোমাদের। বইটা খুব সুন্দর করে এটা দেওয়া নাই, অনেক বইতে আসলে এটা টপিকটাই নাই, এটা তোমাদের ইয়া করতে হবে। আচ্ছা, টাইম অফ ফ্লাইট। টাইম অফ ফ্লাইট বলতে বোঝাচ্ছে আসলে প্রসেসটা খুব কাছাকাছি একই রকম, কিন্তু আমি কোন মানে কতটুকুন আয়নটা কতটুকুন পাস করে যাচ্ছে সেই ক্যালকুলেশনটা আসলে ডিফারেন্ট, ঠিক আছে। ক্যালকুলেশনটা আসলে ডিফারেন্ট, কিন্তু তোমার প্রসেসটা আসলে খুবই কাছাকাছি, ঠিক আছে, অনেক কাছাকাছি। আমি যদি এটাকে দেখাই একটু, যেটা করা হয় of ms, time of flight, ms differentiate the positive ions by mass to charge ratio by measuring the time that they take to traverse a flight tube. একটা ফ্লাইট টিউব থাকে, ঠিক আছে, একটা ফ্লাইট টিউব পার হতে, এই যে একটা ফ্লাইট টিউব থাকে, একটা নির্দিষ্ট লেন্থের একটা টিউব থাকে, সেই টিউবটাকে পার হতে কোন আয়নসটা কতটুকু সময় নিচ্ছে এটার উপর ডিপেন্ড করে আসলে তোমার মাস স্পেক্ট্রোমেট্রিটা করা হয়, ঠিক আছে। তোমার মনে করো যে হালকা যে আয়নস গুলো আছে, ফ্র্যাগমেন্টেড আয়নস তৈরি হবে, সেটা খুব সহজেই এই লেন্সটা পার হয়ে যাবে, কিন্তু যে বড় বড় যে আয়নসটা তৈরি হবে সেটার পাথ লেন্থ টাইমটা কিন্তু বেশি হবে, তাই না। এই মানে এই পাথটা পার হতে তার বেশি সময় লাগবে, এই অনুযায়ী ক্যালকুলেশনটা আসলে করা হয় যে কোন আয়নসে কতটুকু টাইম লাগছে। কিন্তু বাকি যে জিনিসগুলো বাকিগুলো কিন্তু অনেকটা কাছাকাছি। তোমার হলো স্যাম্পলটাকে যেটা করা হয়, স্যাম্পলটাকে ইলেকট্রন দিয়ে বোম্বার্ডমেন্ট না করে নির্দিষ্ট লেজার, লেজার বলতে আমরা কি বুঝি, লেজার বলতে বুঝি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির একটা হাই এনার্জেটিক নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির একটা এনার্জি পাস করানো হয়, ঠিক আছে। এনার্জিটা তোমার স্যাম্পলে দিয়ে বোম্বার্ডমেন্ট করানো হয়, বোম্বার্ডমেন্ট করলে তোমার ওখানে ফ্র্যাগমেন্টেশন হয়। ফ্র্যাগমেন্টেড যে আয়ন গুলো আছে, আয়ন গুলো একটা নির্দিষ্ট পাথ লেন্থের মধ্যে দিয়ে একটা টিউবের মধ্য দিয়ে পাস করানো হয়, যে টিউবটার একটা নির্দিষ্ট লেন্থ থাকে, ঠিক আছে।
অ্যাপ্রক্সিমেটলি লেন্থটা হচ্ছে 1 মিটার টু 1.5 মিটার লেন্থ। The ions are first of all generated in short pulse. একটা পালস দিয়ে, পালস মানে কি? পালস মানে হচ্ছে তোমার মনে করো যে একটা রেডিয়েশনের ছোট একটা রেঞ্জ, ঠিক আছে? রেডিয়েশনের ছোট একটা রেঞ্জ দিয়ে তোমার যে রেঞ্জটা আসলে তোমার যখন ইউনিফর্ম একটা রেঞ্জ চলে আসে, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে চলে আসে, যে ফ্রিকোয়েন্সির রেঞ্জটা খুব ছোট, সেই রেঞ্জে কিন্তু তোমার কাইনেটিক এনার্জিটা অনেক বেশি হয়, এনার্জিটা কিন্তু অনেক হাই হয়, ঠিক আছে? সেই লেজার এনার্জিটা এখানে নাইট্রোজেন লেজার বলছে, ঠিক আছে? নাইট্রোজেন লেজার অনেক সময় অন্যান্য অ্যাটমের লেজারও ইউজ করা হয় যে এনার্জি অনুযায়ী, ঠিক আছে? and accelerated to uniform kinetic energy, তার মানে কি এই যে তোমার শর্ট তুমি যে পালসটা ইউজ করছো সেটা কাইনেটিক এনার্জি হাই থাকে, এই এনার্জিটা দিয়ে তোমার এবং ইউনিফর্ম থাকে। অবশ্যই লেজারের সবসময় কাইনেটিক এনার্জিটা কিন্তু ইউনিফর্ম থাকে, কারণ কি বলে ফ্রিকোয়েন্সি রেঞ্জটা কিন্তু খুব বড় থাকে না, খুবই ছোট একটা রেঞ্জের ফ্রিকোয়েন্সি পালস ইউজ করা হয়। আচ্ছা, কাইনেটিক এনার্জি দিলে কি হয়? অ্যাটমটা কি হবে? ফ্র্যাগমেন্টেড হবে। এখানে কিন্তু তোমার আমি ইলেকট্রন ইউজ করছি না, খেয়াল করো, আমি কিন্তু এখানে একটা নির্দিষ্ট অ্যাটমের যে তোমার ফ্রিকোয়েন্সি রেঞ্জ আছে সেটা একটা পালস ব্যবহার করছি। তো সেখানে কি হচ্ছে, যে আয়ন্স গুলো তৈরি হচ্ছে, আয়ন্স গুলো কি হবে? আয়ন্স গুলো ওই তৈরি হওয়ার পরে আমি ইলেকট্রিক ফিল্ড দিয়ে কি করছি? ইলেকট্রিক ফিল্ড দিয়ে আয়ন্স গুলোকে এক্সিলারেটেড করছে। এখানে যে আয়ন্স গুলো তৈরি হবে সেটা এক্সিলারেটেড, এটা হচ্ছে এক্সিলারেটেড প্লেটের মধ্য দিয়ে শুধুমাত্র পজিটিভ আয়ন গুলো পাস করবে। পাস করলে কি হবে? এই যে টিউবটা আছে, টিউবের নির্দিষ্ট লেন্থের মধ্য দিয়ে পাস করে গিয়ে সেটা আবার কি ডিটেক্টরে, অ্যানালাইজারে, প্লাস যে ম্যাগনেটিক ফিল্ড থাকে এটি থাকবে সবকিছুই। ওই ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে গিয়ে তোমার হচ্ছে ডিটেক্টরে কি দেখতে হবে। Happy ions travel more slowly to the collector than do light ions. আচ্ছা, তো খুবই শর্ট টাইম থাকে, শর্ট টাইম থাকার পরেও এই যে তোমার এই ডিফারেন্সটা দিয়ে আসলে তোমার মেজার করা হয় যে কোন আয়নটা কতক্ষণ স্টে করছে, পার্সেন্টেজটা কত, এবং তাদের কতক্ষণ সময় লাগছে, ঠিক আছে? এটা দিয়ে একটা ইকুয়েশন, আমি বুঝলাম ইকুয়েশনটা কোথায় গেল? এখানে ইকুয়েশনের একটা ছিল, স্লাইড ছিল। আচ্ছা, আমি দেখবো আবার, ইকুয়েশনের একটা স্লাইড ছিল। আচ্ছা, এই ইকুয়েশনটা আমার দেখি দাঁড়াও স্লাইডে আছে কিনা। আচ্ছা, এখানে নাই। আচ্ছা, আমি কোশ্চেনটা আবার ইনক্লুড করে দিব, কিন্তু তোমরা একটু অন্য জায়গা থেকে দেখতে হবে তোমাদের। এটাও মনে হয় বলতে পাপের বলতে অল্প কিছু দেওয়া আছে, তোমাদের একটু দেখে নিতে হবে। আমি এটা একটু আপডেট করে নিই, ঠিক আছে? মাল্টিটেকনিকটাও অনেকটা ফাস্ট একটা বোম্বার্ডমেন্টের মতো, ঠিক আছে? অনেকটা ফার্স্ট অ্যাটম বোম্বার্ডমেন্টের মতো হয়। তোমার আমি হচ্ছে ফার্স্ট অ্যাটম দিয়ে আমি এখানে বোম্বার্ডমেন্ট করি, এখানে ম্যাট্রিক্স ইউজ করা হয়। যেটা করা হয় সেটা হচ্ছে লেজার দিয়ে এখানে তোমার স্যাম্পলের মধ্যে স্যাম্পলের সাথে লেজার দিয়ে আমরা তো ফার্স্ট অ্যাটম দিয়েছিলাম, ফার্স্ট অ্যাটম দিয়ে এফএবি টেকনিকে ফার্স্ট অ্যাটম দিয়ে বোম্বার্ডমেন্ট করেছিলাম। এখানে হচ্ছে লেজার দিয়ে বোম্বার্ডমেন্টটা করা হয়। লেজারের এনার্জিটা আরো একটু বেশি হাই থাকে, যার কারণে এখানে যেটা করা হয় যে ম্যাট্রিক্সের
পার্সেন্টেজটা একটু বেশি রাখা হয়, ঠিক আছে, ম্যাট্রিক্সের পার্সেন্টেজটা একটু বেশি রাখা হয়, স্যাম্পলেরটার সলিউশনটা লো কনসেন্ট্রেশনে রাখা হয়, যাতে করে কি করা হয়, যখন লিজারটা এসে ম্যাট্রিক্স প্লাস স্যাম্পলের যে তোমার মিক্সচারটা আছে মিক্সচার এসে পড়ে, তখন ম্যাট্রিক্সে আগে হিট করে এনার্জি লস করে তারপরে তোমার হচ্ছে স্যাম্পলে গিয়ে হিট করে, ঠিক আছে, এখানে তোমার কনসেন্ট্রেশনটা কিছুটা লো রাখা হয়। আচ্ছা, the matrix consists of crystallized molecules. Matrix is a compound that promotes the formation of ions. ঠিক আছে, আয়নস গুলা কিন্তু খুব সহজেই সে ডিসঅর্পশন করতে পারে। হ্যাঁ, ডিসঅর্পশন মানে কি, তোমার সারফেস থেকে বের করে দেওয়া, আয়ন থেকে ম্যাট্রিক্সটা কিন্তু খুব সহজেই বের হয়ে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে কি করা হয়, multi is an ionization technique where laser energy is absorbed by a matrix to create ions from large molecules without fragmentation. আচ্ছা, এখানে যেটা করা হয়, ম্যাট্রিক্স মলিকিউল গুলো কিন্তু কিছুটা ফ্র্যাগমেন্টেড হয়, ঠিক আছে। লেজার বিম যখন আমি দিব, তখন কিন্তু ম্যাট্রিক্স মলিকুলের মধ্যে যখন আঘাত করবে, তখন কি হচ্ছে, ম্যাট্রিক্স মলিকুল গুলো তখন সরে যায়, সরে গেলে তোমার এই বড় যে স্যাম্পল মলিকুল গুলো আছে, স্যাম্পল মলিকুল গুলো কিছুটা সারফেসে আসে। স্যাম্পল মলিকুল গুলোর কনসেন্ট্রেশন কিন্তু অনেক কম রাখা হয়, ঠিক আছে। তখন যে আয়ন্স গুলো তৈরি হবে, আয়ন্স গুলা কিন্তু খুব সহজেই ম্যাট্রিক্স থেকে বের হয়ে আসে। আচ্ছা, তারপর কি, without fragmentation. The matrix typically in excess is mixed with the analyzed molecule, মানে যে স্যাম্পল মলিকুলটা আছে, and deposited on a target. একটা টার্গেটের সাথে ডিপোজিট করা হয়, তার মানে হচ্ছে তোমার যে ম্যাট্রিক্স যে মলিকুল গুলো আছে সেখানে সাধারণত তোমার বেঞ্জিন রিং, তারপর ইলেকট্রন হাই এনার্জি মানে হাই ইলেকট্রন ডেন্সিটি আছে এই ধরনের কম্পাউন্ড দেওয়া হয়, মনে করো নাইট্রোবেঞ্জিন, অ্যানিডিন, এই ধরনের মলিকুল দিয়ে ম্যাট্রিক্সটা তৈরি করা হয়। The matrix absorb ultraviolet light, nitrogen laser light, ঠিক আছে। 337 ন্যানোমিটারের মধ্যে যে তোমার লেজার লাইট আছে, সেই লেজার লাইট দিয়ে হিট করা হয় and converts it to heat energy. A small part of the matrix down to 100 nanometer from the top outer surface of the analyte in the diagram heats rapidly. আচ্ছা, in several nanoseconds and is vaporized together with the sample. আচ্ছা, এখানে দুটো টেকনিক আছে দেখো মাল্টি টেকনিকে, সেটা হচ্ছে ডিরেক্ট আয়োনাইজেশন হয় একভাবে, আরেকটা যেটা হয় তোমার স্যাম্পল মলিকুলটার সাথে যে তোমার ম্যাট্রিক্স মলিকুল গুলো আছে, ম্যাট্রিক্স মলিকুল গুলো একটা একটা ইয়া তৈরি করে, ঠিক আছে, একটা আয়ন্স তৈরি করে, একটা আয়ন্স তৈরি করে সেই আয়ন্স গুলো কিন্তু তোমার হচ্ছে বের হয়ে আসে। হ্যাঁ, ডিসঅর্পশন হয়, ডিসঅর্পশন হওয়ার পরে তোমার এই যে ম্যাট্রিক্স মলিকুলের সাথে যে স্যাম্পল মলিকুলের যে এনার্জিটা একটা ট্রান্সফার হওয়ার পরে যে স্যাম্পল মলিকুল থেকে যে আয়ন্স তৈরি করছে, ওই আয়ন্স গুলো পরে হচ্ছে ডিটেক্টরে গিয়ে পৌঁছায়, ঠিক আছে। তার মানে কি হচ্ছে, খেয়াল করো কিন্তু এখানে যে আমি কিন্তু দুটো টেকনিক এখানে হয়, ঠিক আছে। এটা তোমার হচ্ছে কি, এই গ্রিন কালার গুলো হচ্ছে ম্যাট্রিক্স মলিকুল, ঠিক আছে। ম্যাট্রিক্স মলিকুল সাধারণত কি হয়, বেঞ্জিন থাকবে, বেঞ্জিনের মানে হাই ইলেকট্রন ডেন্সিটি থাকে, ঠিক আছে, এরকম নাইট্রো অথবা অ্যানিলিন, অ্যানিলিন, এই ধরনের মলিকুলের একটা মিক্সচার ইউজ করা হয়, ঠিক আছে। ইউজ করা হলে তখন কি হয়, যখন লেজার বিম দিচ্ছে, হাই ইলেকট্রন ডেন্সিটি থাকার একটা কারণ হচ্ছে যখন আয়ন্স গুলা ফর্ম করবে, এই আয়ন্স গুলা ফর্ম করলে খুব সহজেই এই ইলেকট্রন ডেন্সিটি এইসব পার্টে বেশি হওয়ার কারণে যেটা হয় যে তোমার পজিটিভ আয়ন গুলা বের হয়ে আসে, ঠিক আছে। আয়ন্স গুলা মলিকুল থেকে সহজেই ডিসঅর্পশন টেকনিক অনুযায়ী সহজে আয়ন্স গুলো বের হয়ে এসে ডিটেক্টরে গিয়ে ডিটেক্ট করবে, ঠিক আছে। আচ্ছা, এই টপিক গুলা আমি তোমাদেরকে, আমার কবে থেকে যেন পরীক্ষা আছে, ফাইনাল পরীক্ষা,
ক্যালেন্ডারটা দেখে নেই। আজকে হচ্ছে 12 তারিখ, তাই তো? আমার 16 তারিখ থেকে পরীক্ষা। তো আমি তোমাদের হয়তো পরের যে বুধ বৃহস্পতিবার পরীক্ষা নিতে পারবো না, সরি ক্লাস নিতে পারবো না। ঠিক আছে, এই চ্যাপ্টারের লাস্ট পার্ট গুলো আমি তোমাদেরকে এই সপ্তাহের মধ্যেই শুক্র শনি পরে, কালকে তো শুক্র শনিবার, শুক্র শনি রবিবার থেকে আমি তোমাদের রবিবার কিংবা সোমবার দিন একদিন ক্লাস নিয়ে তোমাদের মাস প্র্যাকটিসটা আমি শেষ করে দিই। ঠিক আছে, আজকে এই টপিক গুলো আসলে আমার নিজেরও মতো পড়া হয় নাই, যার কারণে আমার মাথায় ঢুকতেছে না, মনে পড়ছে না। ঠিক আছে, এগুলো আর বইতেও যেহেতু নাই, আমাকে একটু ঘাটাঘাটি করতে হবে, ঘাটাঘাটি করতে হবে। মাল্টিটস, ঠিক আছে, এই টেকনিক গুলো মাল্টিটস টেকনিক সবই সবই পারা যাবে। মাল্টিটস টেকনিকটা হচ্ছে মাল্টির সাথে টস টেকনিকটা ইনডিউস করে একইভাবে জাস্ট আয়ন গুলো তৈরি হবে লেজার দিয়ে ম্যাট্রিক্স অ্যাসিস্টেড হয়ে, এবং সেটা একটা নির্দিষ্ট ফ্লাইট টিউব পাস করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার সবই ইন্টারনেট থেকে নেওয়া ছিল। আমার আরেকটা স্লাইড ছিল, স্লাইডটা আমি হারাই ফেলছি। হ্যাঁ বলো। ম্যাম, বইয়ে যদি না থাকে তাহলে টপিক গুলো আমাদেরকে দেওয়া হয়েছে কেন? ইন্টারনেট থেকে তো ম্যাম অ্যাকচুয়ালি কোনো জিনিস সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা পাওয়া যায় না, কিন্তু এখন বইয়ের ইয়া তো আমি পাচ্ছি না, বুঝছো? কারণ বইয়ের দেওয়া হয়েছে কারণ আসলে লাগে, বুঝছো, এই টেকনিক গুলো আসলে তোমার ইয়াতে হায়ার স্টাডিজ দরকার হয়, কিন্তু বই নাই। হ্যাঁ, বইয়ের যে রেফারেন্স গুলো আছে, তবে টুকটাক কিছু বই আছে রেফারেন্স তোমাদের সিলেবাসে দেখবে, যে একদমই যে নাই তা বলবো না, কারণ কিছু টেকনিক আছে যে তোমার আমার সাথে যে বইগুলো ফলো করছি, পাপিয়া কালসি করতে, অথবা হচ্ছে আর কি বই পড়ছি আমরা, কেম্পের বইতে তোমরা এটা পাবে না। হ্যাঁ, এটা কোনো এই হায়ার টপিক গুলো একটাও নাই। তো ওইগুলো আমি সব তোমার কিছু কিছু জার্নাল থেকে বের করেছিলাম, আমি সাইটটা পাচ্ছি না। ঠিক আছে, ওই সাইটটা আমি খুঁজে পাচ্ছি না, ইকুয়েশন সহ ডিটেলস ছিল, আমি পড়াতে গিয়ে দেখলাম যে এটা আসলে ওই সাইটটা না। তো ওই সাইটটা আমাকে একটু বের করতে হবে। ঠিক আছে, বের করে তারপর আমি তোমাদেরকে নেক্সট বুধবারে অথবা বৃহস্পতি না, না বুধবার তো না, রবিবার অথবা সোমবার দিন একটা ক্লাস নিয়ে আমি তোমাদের এই পার্টটা ইনশাআল্লাহ শেষ করে দিব। ম্যাম, তোমাদের কোর্স শেষ? কিছু প্রবলেম আছে। ও, তোমাদের পরীক্ষার ডেট তো ফিক্স করেছি, তোমাদের পরীক্ষার ডেট হচ্ছে এর উপরে 1 ঘন্টা একটা পরীক্ষা দিবে, সময়টা আমি তোমাদেরকে জানিয়ে দিব কোন সময় পরীক্ষা দিবে। আর হচ্ছে শুনো, তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে মাস্টার্স তো করছো এখন, কদিন পরে তোমাদের হায়ার স্টাডিজ যাবে অনেকে। এখন পড়াশোনার নিয়মটা হচ্ছে কিন্তু যে জার্নাল ঘাটাঘাটি করে পড়াশোনা করা, অন্যান্য বই কিন্তু সার্চ করা এখন থেকে তোমাদের দরকার। আমি কিন্তু তোমার হচ্ছে তোমার ইউটিউবে যেটা খুব রিলায়েবল কেমিস্ট্রির একটা ইয়া কিন্তু আমি ফলো করতাম। ঠিক আছে, আমার নামটা আমি ভুলে গেছি দাদা। কোন একজন প্রফেসর ছিলেন, ওনার প্রফেসর কিছু কিছু লেকচার খুব সুন্দর করে দেওয়া হবে। একটু আপডেটেড থাকতে হলে আমাদের সিলেবাস কিন্তু কন্টিনিউয়াস আপডেটেড হয় না, একটু আপডেট থাকতে গেলে ইউটিউবের বিভিন্ন তোমার ফ্রিল্যান্সিং এর যে তোমার চ্যানেল গুলো আছে, সেই ফ্রিল্যান্সিং এর চ্যানেল গুলো কিন্তু তোমাদের কিছু কিছু চ্যানেল ফলো করবে। ঠিক আছে, ফলো করতে হবে, প্লাস ওটা নিয়ে আমার একটা সাইট করা ছিল। তো ফ্রিল্যান্সিং এর কিছু কিছু ইউটিউবার তোমার যে টিচার গুলো আছেন তাদের ইয়াগুলো নিয়ে আমার একটা সাইট করা ছিল, ওই সাইটটা আমি পাচ্ছি না। ঠিক আছে, ওটা আমি তোমাদেরকে নেক্সট ক্লাস ইনশাআল্লাহ দেখাই দিব, বাকি টেকনিক্স গুলো দেখাই দিব, ফ্যাব আর আবার দেখাবো, মাল্টি ফ্যাব সব, ফ্যাব না মাল্টি টেকনিক টপ টেকনিক আবার দেখাবো। দেখলে তোমাদের সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে, টেনশন করার কিছু নাই। আর জার্নাল একটু ঘাটাঘাটি করতে হয়। ঠিক আছে, টুকটাক জার্নাল আমি তোমাদের দিয়েছি, তাছাড়াও তোমার আসলে বই নিয়ে ঘাটাঘাটি করো না, পাপিয়ার বইটাই নিয়ে ঘাটাঘাটি করো না, আর জার্নাল করতে কাজে বল, পেপার টেপার কিছু কিছু একটু ঘাটাঘাটি করতে হবে, নাহলে কিন্তু তোমাদের ইয়াটা আপডেটেড হবে না। ঠিক আছে,
আচ্ছা, এটা গেল এক টপিক। 24 তারিখে তোমাদের পরীক্ষা, এটা হচ্ছে 2 নাম্বার টপিক। 24 তারিখের এরপর আর চেঞ্জ করা যাবে না। 1 ঘন্টা একটা লিখিত পরীক্ষা হবে। 5 দুগুণে 10, 7টা থেকে 5টা প্রশ্ন অ্যান্সার করতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে জুমে দিয়ে দিব, প্লাস তোমরা অ্যান্সার স্ক্রিপ্টটা গুগল ক্লাসরুমে আমি একটা ফোল্ডার ওপেন করে দিব। সেই ফোল্ডারে গিয়ে তোমরা যেভাবে করে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো, তোমার অ্যাসাইনমেন্ট জমা দাওনি এখনো, আচ্ছা সেই ফোল্ডারে গিয়ে তোমরা অ্যান্সার স্ক্রিপ্টটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপলোড করে দিবে। ঠিক আছে, এটা গেল তোমাদের 10 মার্কসের পরীক্ষার। আর হচ্ছে আরেকটা জিনিস যেটা করবে, কম্বাইন্ড স্ট্রাকচার প্রবলেম। ঠিক আছে, প্রত্যেকে কম্বাইন্ড স্ট্রাকচার প্রবলেম একটা চ্যাপ্টার পাবিয়ার একদম লাস্ট পেজে আছে। আমি কিছুদিনের মধ্যে এরপর এই 2-1 দিনের মধ্যে আমি খুব ব্যস্ত হয়ে যাবো। আমার মাস্টার্স এর পরীক্ষা আছে, আমার হচ্ছে তোমার 3rd ইয়ারের পরীক্ষা আছে, তো প্রচন্ড ব্যস্ত হয়ে যাব। তোমার সাথে মনে হয় এগুলোর কথা বলার সময় হবে না আমার। ঠিক আছে, আমি যেমন আজকে যেহেতু একটু কম পড়ালাম, আজকে একটু বলে রাখি তোমাদের, এই কম্বাইন্ড স্ট্রাকচার প্রবলেম গুলো তোমাদের কিন্তু নিজের থেকে ধরে ধরে শেষ করতে হবে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে কম্বাইন্ড স্ট্রাকচার প্রবলেম থেকে একটা পরীক্ষা নিব, আমি তোমাদেরকে আগের থেকে বলে রাখি। ঠিক আছে, তোমাদেরকে আমি 2-3টা প্রবলেম আমি নিজেও দেখাবো, কিভাবে সলভ করতে হয়, কিভাবে শুরু করতে হয়, কিভাবে আসলে একটা স্ট্রাকচার যখন আননোন স্ট্রাকচার যখন আসে তখন কোন দিকটা আসলে খেয়াল করতে হয়, মানের কোন দিকটা কোন কোন জায়গাতে ইন্ডিকেট করছে, এই জিনিসগুলো আমি তোমাদের টেকনিকটা বলে দিব। কিন্তু বাকি যে তোমার প্র্যাকটিসিং এর বিষয়টা অবভিয়াসলি তোমাদের উপরে। আননোন একটা স্ট্রাকচার দেখলে তোমাদের আননোন স্ট্রাকচার আমাদের যেমন মানটা দিয়ে দিই, তাই না? আসলে যখন তুমি নিজের রিসার্চ করবে তখন দেখবে যে আসলে তোমার হাতে কি আসবে, একটা স্পেকট্রাম আসবে। হ্যাঁ, একটা স্পেকট্রাম দেখে তুমি কতটুকু চিনতে পারো এই স্পেকট্রামের চেহারা দেখে যে এটা কি আসলে কি ধরনের পিক দিচ্ছে, পিকটা কেন দিচ্ছে, হ্যাঁ কোন পিকের কি ডেসক্রিপশন হচ্ছে, মানে তোমার ব্যাখ্যাটা আসলে কি, এরকম পিক কেন আসছে, এগুলো ব্যাখ্যা করতে পারাটাই হচ্ছে তোমার অর্গানিক স্পেকট্রোস্কোপি। তুমি জানো এটাই যদি ভালো জানো, এটা খুব ভালো তুমি ব্যাখ্যা করতে পারবে। একটা স্পেকট্রাম দেখলেই তুমি বলতে পারবে। যখন থিসিস করবে তখন দেখবে যে থিসিসের রিপোর্ট তোমার কাছে আসে, একটা ছবি আসে তোমার কাছে জাস্ট। হ্যাঁ, মানগুলো কিন্তু দেওয়া থাকে না, তোমার কিন্তু মান ধরে 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 অ্যানালাইজ করতে হয়। ঠিক আছে, এটা তোমার ভালোভাবে করতে হলে তোমার এই লাস্ট কম্বাইন্ড স্ট্রাকচার প্রবলেমটা বের করতে হবে, মানে প্র্যাকটিস করতে হবে। তো এই কাজটা তোমাদের নেক্সট প্রথম এক্সাম থাকবে ইউভিআইআর এর উপরে, নেক্সট থার্ড এক্সামটা, সেকেন্ড এক্সামটা আছে সেটা থাকবে হচ্ছে কম্বাইন্ড স্ট্রাকচার প্রবলেমের উপরে। ঠিক আছে, আমি আমার যে মাস স্পেকট্রোমেট্রি আরেকটা স্লাইড আছে সেই স্লাইডটা বের করে আমি তোমাদেরকে সেটা দেখিয়ে দিব। ঠিক আছে, রবিবার কিংবা সোমবার দিন ক্লাস নিব, এরপরের বুধ বৃহস্পতিবার 2 সপ্তাহ, মনে হয় 2 কিংবা 3 সপ্তাহ তোমাদের ক্লাস হবে না, কারণ প্রত্যেক দিনে আমার পরীক্ষা থাকবে। ঠিক আছে, যার কারণে আমি ক্লাস নিতে পারছি না, ওই দিন তো সারাদিন ভাইবা চলবে, তো এক্ষেত্রে ওই ক্লাসগুলো তখন বন্ধ থাকবে। তার আগে রবি সোমবারে আমি তোমাদের ক্লাস নিয়ে শেষ করে দিব, এবং তোমাদেরকে আমি যেটা কাজ দিয়ে রাখবো সেটা হচ্ছে কম্বাইন্ড স্ট্রাকচার প্রবলেম গুলো সলভ করে আমাকে জানানো যে তোমরা আসলে কোনটা পারছো না। ঠিক আছে, তাহলে আজকে শেষ করে দিচ্ছি।